অবশেষে শীতের আমেজ কেটে গিয়ে কলকাতায় গরম পড়তে শুরু করেছে। বেলা বাড়লেই রাস্তাঘাট শুনশান হয়ে যাচ্ছে। সূর্য যতক্ষণ না ডুবছে ততক্ষণ নিতান্ত দরকার না পড়লে বাড়ি থেকে বের হচ্ছে না কেউ। অন্ধকারে ঘুরে বেড়ানো ওয়্যারউলফ, ভ্যাম্পায়ার কিংবা স্কন্দকাটাকে ছাড়িয়ে বাঙালির জীবনে নতুন এক দিবাচর পিশাচের উদ্ভব হয়েছে, রোদ। এই রোদের হাত থেকে আপনাকে মুক্তি দিতে পারে ছাতা, রুমাল এবং একদণ্ড শীতল বাতাস। আজ আমাদের গল্পটা ওই শীতল বাতাস নিয়েই। তবে রোদের হাত থেকে বাঁচতে নয়, ডাক্তার মুনিও শীতল বাতাস ব্যবহার করতেন। যা, গল্প এখনো শুরুই হলো না, সব বলে দেবো নাকি? গল্পের রচনাকাল 1926 সালের মার্চ মাস। এইচ.পি. লাভক্রাফটের গল্প কুল এয়ার। এখানে জানিয়ে রাখি, এ গল্পের ন্যারেটরের মতোই লাভক্রাফট নিজেও সত্যি ঠান্ডা একেবারে সহ্য করতে পারতেন না। তবে তার কারণের সঙ্গে ন্যারেটরের কারণের কোনো মিল আছে কিনা লোকে আমাকে জিজ্ঞেস করে, ঠান্ডা হাওয়াকে আমি ভয় পাই কেন? কেন কোনো ঠান্ডা ঘরে ঢোকার আগে স্বাভাবিক মানুষের চেয়ে বেশি শিরশিরানি জাগে আমার শরীরে? হেমন্তের বিকেল পেরিয়ে সন্ধে নামার ঠিক আগে কিসের থেকে পালাতে দ্রুত ঘরে ঢুকে পড়ি আমি? এর কারণ আমি ভয় পাই। রাস্তায় পড়ে থাকা পচা গলা মৃতদেহ দেখে যেমন আপনি আতঙ্কে মুখ ঘুরিয়ে নেন, তেমনি বয়ে আসা শিশিরে ঠান্ডা হাওয়াকে আমি ভয় পাই। এর একটা কারণ আছে, এবং সে কারণ বড় বীভৎস। আজ সে ঘটনার কথাই বলতে বসেছি আপনাদের। পুরোটা শুনে আপনারা নিজেরাই না হয় সিদ্ধান্ত নেবেন আমার এই ভীতির কোনো বাস্তব কারণ আছে কিনা। 1923-এর গ্রীষ্মে একটা স্থানীয় ম্যাগাজিনে কলাম লেখার কাজ করতাম আমি। বলা বাহুল্য, এ কাজে সম্মান থাকলেও টাকা পয়সা তেমন ছিল না। ফলে কম পয়সার ভাড়ায় থাকার মতো একটা বাড়ি খুঁজছিলাম কিছুদিন ধরে। আমার দাবি এমন কিছু বেশি নয়, পরিষ্কার একটা অ্যাপার্টমেন্ট, ছোট দু একটা আসবাব আর একটু নিরিবিলিতে লেখার মতো পরিবেশ হলেই চলে যাবে। খুঁজতে খুঁজতে এমন একটা ফ্ল্যাট পেয়েও গেলাম, 14 ওয়েস্ট স্ট্রিটের একেবারে শেষ প্রান্তে। খয়েরি পাথরে তৈরি পুরনো আমলের একটা বাড়ি, 4 তলা। পাথরের উপরে কোথাও কোথাও কাঠ আর মার্বেলের সেকেলে ধাঁচের কাজ করা। দেখে বোঝা যায় একসময় বিস্তর টাকা পয়সা খরচ করে বানানো হয়েছিল বাড়িটা। এখন যত্নের অভাবে কিছু অগোছালো হয়েছে। এই বাড়ির 3 তলার একটা ঘর আমি ভাড়া নিয়েছি। ঘরগুলো লম্বায় বেশ বড়সড়, চারদিকের দেওয়াল পুরো ওয়ালপেপারে ঢাকা। জানলার ঠিক বাইরে ঢেউ খেলানো কার্নিশ। ঘরের ভিতরে একবার এসে দাঁড়ালে জানি না কেন মনটা ভারী বিষণ্ণ হয়ে পড়ে। তবে ঘরের মেঝে বেশ পরিষ্কার, লিনেন কাপড়ের একটা কার্পেট পাতা আছে সেখানে। 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা। সব মিলিয়ে বলা যায়, আমার মতো অর্থকষ্টে ভোগা লেখকের শীত ঘুমের জন্য এ ঘরটা আদর্শ। বাড়িওয়ালা মিস্টার হেরেরোর সঙ্গে প্রথম দিনই এক ঝলক আলাপ হয়েছিল। শান্তিপ্রিয় মানুষ, বিশেষ কথা টথা বলেন না। প্রথম মাসের অ্যাডভান্স টাকাটা গুনতে গুনতে বলেছিলেন, এই অঞ্চলে এর থেকে বেশি নিরিবিলি ফ্ল্যাট আর পাবেন না। আপনার লেখালেখির কাজে কোনো অসুবিধা হবে না। শুধু কি? আপনার উপরে 4 তলায় ডাক্তার মুনিও থাকে। ওর ঘরে একটু রাত অবধি আলো জ্বলে। সেই আলো আপনার ঘরের জানলায় পড়লে যদি অসুবিধা না হয়। না না, আমি হাত
তুলে আশ্বস্ত করি তাকে। উপরের তলায় একজন ডাক্তার আছে যখন, তো ভালোই হলো, দরকার পড়লে কড়া নাড়ব না হয়। উনি ডাক্তার বটে, কিন্তু রোগী দেখা ছেড়ে দিয়েছেন বহুকাল। গম্ভীর গলায় বললেন ভদ্রলোক। সে কি, কেন? এ প্রশ্নের আর উত্তর দেননি হেরেরো। টাকাটা গুনে নিয়ে ঘরের চাবি হস্তান্তর করেছিলেন আমাকে। অন্য ভাড়াটে নিয়ে মাথা না ঘামিয়ে নিজের ঘরে চলে এসেছিলাম। তিনতলার জানলায় সারা রাত আলো জ্বলে বটে, কিন্তু তাতে বিশেষ সমস্যা হয় না আমার। জানলাটা কাঁচের বলে আমার ঘর অবধি আসার আগেই ফিকে হয়ে যায় সেই আলো। অ্যাপার্টমেন্টের বাকি বাসিন্দারা কেউই তেমন একটা ঘাঁটাতে আসে না আমাকে। আরামেই দিন কাটছিল। প্রথম ঘটনাটা ঘটে 3 সপ্তাহ পরে। রাত তখন প্রায় 8টা। বিছানায় শুয়ে একটা গল্পের বই পড়ছিলাম। এমন সময় মনে হলো কোথা থেকে যেন মাটির উপরে জল ফেলার শব্দ আসছে। ভালো করে কান পাততে বুঝলাম আওয়াজটা আসছে উপরতলা থেকে। আমার উপরতলায় ডক্টর মুনিও থাকেন। তিনিই কি জল ঢালছেন মেঝের উপর? ব্যাপারটাকে গুরুত্ব দিন। বইয়ের পাতাতেই আবার মন দিয়েছিলাম। আচমকা খেয়াল হলো একটা ঝাঁঝালো গন্ধ আসছে আমার নাকে। একসময় রসায়ন নিয়ে কিছু পড়াশোনা করেছিলাম বলে বুঝলাম গন্ধটা অ্যামোনিয়ার। আমার ঘরে তো অ্যামোনিয়া রাখানি, তাহলে গন্ধটা আসছে কোথা থেকে? বইটা মুখের সামনে থেকে সরিয়ে একটু খোঁজাখুঁজি করলাম, কিন্তু কিছুই পেলাম না। বিছানায় ফিরে এসে শুতে যাচ্ছি, এমন সময় উপরে সিলিংয়ের দিকে চোখ পড়তেই অবাক হয়ে গেলাম। ঘরের সিলিংয়ের একটা বড় অংশ ভিজে উঠেছে। রাস্তার দিকের কোণ থেকে একবারে মাঝখান অব্দি টানা জলের দাগ। চুইয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে তরল খসে পড়ছে সেখান থেকে। তাতেই বেড়ে উঠছে অ্যামোনিয়ার গন্ধটা। তার মানে উপরতলা থেকে জল নয়, অ্যামোনিয়া চুইয়ে পড়ছে আমার ঘরে। ব্যাপারটা এক্ষুনি বন্ধ করতে না পারলে রাতে ঘুমানোই দুষ্কর হবে। গায়ে জামাটা গলিয়ে দ্রুত 1 তলায় গিয়ে বাড়িওয়ালাকে হাঁক দিলাম। আমার সমস্যা শুনে তার চোখে মুখে তেমন বিকার দেখলাম না। মনে হয় ঘুমিয়ে পড়েছিলেন ভদ্রলোক। একটা হাই তুলে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বললেন, লোকটাকে নিয়ে আর পারা যায় না মশাই, গেরবার হয়ে গেলাম। কোন লোক? কে আর, ওই ডক্টর মুনিও। কয়েক বছর ধরে একটা না কি একটা অসুখে ভুগছেন, অথচ কিছুতেই অন্য ডাক্তার দেখাবেন না। নিজেও যে নিজের শুশ্রূষা করবেন সে ক্ষমতাও নেই। কেমিক্যাল নিয়ে কিসব গবেষণা করে চলেছেন দিন রাত। আমি ছাই অত বুঝিও না। বাবা, তা নিজের ওষুধপত্রে ভালো হয়ে ওঠেনি এতদিন? ওইখানেই তো সমস্যা। ভদ্রলোক ওষুধপত্রে বিশ্বাস করেন না। সারাদিন বাথটাবে অদ্ভুত কিছু কেমিক্যাল ভরে তার মধ্যে ডুবে শুয়ে থাকেন, তাতেই নাকি রোগ সেরে যাবে। যত সব। সে আবার কি? এমন কিম্ভূত চিকিৎসা জীবনে শুনিনি। তা আমিও কি শুনেছি। এক সময় নাম করা ডাক্তার ছিলেন। আমার বাবা বার্সেলোনায় থাকেন, সেখানে শুনেছি এখনো ভারী নাম ডাক আছে ডাক্তার মুনিওর। হাত যশও আছে, তাও ওই এক গো, ডাক্তারই করবেন না। ইদানিং তো খুব একটা বেরোন না বাড়ি থেকে। মাঝে মধ্যে ছাদে যান, গোটা সন্ধ্যেটা ওখানেই বসে থাকেন। আমার ছেলে দুবেলা খাবার দাবার আর লন্ড্রি দিয়ে আসে। ভদ্রলোক ডাক্তারি কেন ছেড়ে দিলেন বলুন তো? মাথা নাড়লেন হেরেরো। তারপর
তড়িঘড়ি পা চালিয়ে 4 তলায় উঠে গেলেন। আমিও নিজের ঘরে ফিরে এলাম। এতক্ষণে অ্যামোনিয়ার গন্ধটা কমে এসেছে। যেটুকু ঘরের ভিতরে এসে পড়েছিল সেটা পরিষ্কার করে জানলাটা আমি খুলে দিলাম। উপরতলায় এবার বাড়িওয়ালার পায়ের আওয়াজ শুনতে পেলাম। ডাক্তার মুনিওর গলা কিন্তু শোনা যাচ্ছে না, কেবল যান্ত্রিক শব্দ ভেসে আসছে থেকে থেকে। মুনিও কারোর সঙ্গে মেশেন না, দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন। এককালের নামকরা ডাক্তার, কিন্তু এখন সব কিছুর থেকেই গুটিয়ে নিয়েছেন নিজেকে। একটা চাপা কৌতূহল এসে জমা হচ্ছে আমার মনে। অ্যামোনিয়া নিয়ে কিছু গবেষণা করছেন নাকি? কিসের গবেষণা? কয়েকটা দিন কাটল। মুনিওকে নিয়ে আর কিছু ভাবতামই না আমি। কিন্তু একদিন দুপুরে ভয়ানক একটা কাণ্ড ঘটল। নিজের টেবিলে বসেই লেখালেখি করছিলাম, এমন সময় বুকের ব্যথা শুরু হলো। বুকের বাঁদিক ঘেঁষে একটা চিনচিনে ব্যথা। ব্যাপারটা নতুন কিছু নয়, ছোটবেলা থেকে বেশ কয়েকবার হয়েছে আমার। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ব্যথাটা। একটা সময় গিয়ে হঠাৎই চোখের সামনে জাল পড়ে যায়, চারদিক অন্ধকার হয়ে আসে। একটা ওষুধ ছিল বটে, কিন্তু সেটার নাম এখন ভুলে গেছি আমি। অসহায় লাগলো আমার। কি হবে এবার? এ অবস্থায় সময় নষ্ট করা মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ারই নামান্তর। কেন জানি না মনে হলো ডাক্তার মুনিও যখন একসময় নামকরা ডাক্তার ছিলেন, তখন কিছু একটা সমাধান তিনি করে দিতে পারবেন। 7-5 না ভেবে দরজা খুলে বেরিয়ে এসে রেলিং ধরে সিঁড়ি টপকে কোনো রকমে ডাক্তার মুনিওর দরজায় দ্রুত হাতে টোকা দিলাম। উপাস থেকে একটা ভারী অদ্ভুত ফ্যানফ্যানে গলা ভেসে এলো। কে? কি চাই? আমি একটা হাতে বুক চেপে রেখে হাঁপাতে হাঁপাতে উত্তর দিলাম, ডাক্তার মুনিও, দরজাটা একটু খুলুন। আমার শরীরটা ভীষণ খারাপ করছে, বুকে ব্যথা, একটা ওষুধ অন্তত। দরজা তো খোলা আছে, ভিতরে আসুন। অসুস্থ শরীরেও খেয়াল করলাম ভদ্রলোকের গলাটা স্বাভাবিক মানুষের মতো নয়। এমন কিম্ভূত ফ্যাঁসে কণ্ঠ এর আগে শুনিনি আমি। দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগলো আমার মুখে। জুন মাস, তাও দরজা পেরিয়ে ঘরের ভিতরে ঢুকতে ঢুকতে গায়ে কাঁটা দিতে লাগলো। হাড়ের ভিতর অব্দি কেঁপে উঠল সেই ঠান্ডায়। এত ঠান্ডা করে রাখেন নাকি ঘরটা? কি এমন অসুখ তার? বাইরের ঘরে কয়েকটা মাহাগানি কাঠের আসবাব, সেই সঙ্গে একটা ফোল্ডেড সোফা। দেওয়াল জুড়ে সার দিয়ে কিছু পুরনো পেন্টিং ঝোলানো। তার নিচেই লম্বা বইয়ের র্যাকে থরে থরে সাজানো বই। বুঝলাম ডাক্তার এখনো রীতিমতো পড়াশোনা নিয়ে থাকেন। সামনে তাকিয়ে আর একটা ছোট ঘরের কিছুটা অংশ দেখতে পেলাম। যেটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যায় ঘরের ভিতরে নানান রকমের ছোট বড় যন্ত্র আর কাঁচের বোতল রাখা। বুঝলাম এটাই ডাক্তার মুনিওর ল্যাবরেটরি। ঘরের ভিতর থেকে পাম্পের শব্দ আসছে। অ্যামোনিয়ার ব্যাপারটা বুঝতে পারলাম এতক্ষণে। ডাক্তার মুনিও পাম্প কাজে লাগিয়ে অ্যামোনিয়া কুলিংয়ের মাধ্যমে এতটা ঠান্ডা রাখেন ঘরটাকে। কোনো রকমে দেওয়াল ধরে ধরে সেই ঘরের ভিতরে ঢুকে আসতেই
চোখে পড়ল ডাক্তার মুনিওকে। লোকটার উচ্চতা বেশি নয়, ছিপছিপে চেহারা, চেহারার মাপে ফিটফাট একটা কোট পরে আছেন। জামা কাপড়ের শৌখিনতার ছাপ সহজেই চোখে পড়ে। কাটা কাটা বাক্সের মতো মুখ, নাকের ঠিক উপরে একটা দড়ি দিয়ে বাঁধা চশমা, উজ্জ্বল দুটো চোখ এবং খাঁড়া টিকালো নাকটা দেখলেই মনের ভিতরে সম্ভ্রম জাগে। ঠান্ডায় এতক্ষণে মৃদু কাঁপুনি শুরু হয়েছে আমার শরীরে, সেই সঙ্গে কিছুটা অস্বস্তিও। বুকের ব্যথাটা বেড়ে চলেছে ক্রমাগত। ঘরের ভিতরে অ্যামোনিয়া কুলার থেকে বেরিয়ে আসা ঠান্ডা হাওয়াটা বারবার সারা শরীরে ঝাপটা দিয়ে যাচ্ছে। কথা বলার চেষ্টা করলাম, কিন্তু ঠান্ডায় দাঁতে দাঁত লেগে কথা আটকে গেল। আমাকে ঘরের ভিতরে ঢুকে আসতে দেখেই দ্রুত এগিয়ে এলেন ডাক্তার মুনিও। ল্যাবরেটরির র্যাক থেকে একটা বিশেষ ট্যাবলেট বের করে এগিয়ে দিলেন আমার দিকে। এটা খেয়ে নিন, কমে যাবে। কথা না বাড়িয়ে ওষুধটা মুখে পুড়ে গিলে নিলাম আমি। তারপর বসে পড়লাম পিছনে রাখা চেয়ারে। কিছুক্ষণের জন্য একটা ঘোরের মধ্যে ডুবে গেলাম আমি। মনে হলো একটু একটু করে কমে আসছে বুকের ব্যথাটা। সেটা পুরোপুরি কমে যেতে মিনিট 10 লাগলো। ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকাতে দেখলাম ডক্টর মুনিও আগের মতোই আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন। আমি সোজা হয়ে বসতে নিরুদ্বিগ্ন মুখে বললেন, এখন একটু বেটার লাগছে? অনেকটাই, হাসি মুখে উত্তর দিলাম। মিস্টার হেরেরও ঠিকই বলেছিলেন। কি বলেছিলেন? ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন তিনি। আপনার ওষুধে জাদু আছে। কথাটা শুনে মনিওর ঠোঁটের কোণায় একটা হাসি ফুটে উঠল। ঘরের অন্য একটা দিকে হাঁটতে হাঁটতে বললেন, জাদু টাদু কিছু নয় হে, সবই বিজ্ঞানের খেল। একসময় আমাদের এই চলতি ওষুধপত্রের বাইরে গিয়ে কিছু গবেষণা করেছিলাম, বুঝলে? কীরকম গবেষণা? পরের উত্তরটা একটু সময় নিয়ে দিলেন ভদ্রলোক। সে কথা নাই বা বললাম। আমার বন্ধু ডাক্তার নীরো আমাকে বারণ করেছিলেন। ওই করতে গিয়েই তো। কথাটা শেষ করলেন না তিনি। বুঝলাম কিছু একটা কারণে প্রসঙ্গটা এড়িয়ে যেতে চান। আমার থেকে একটু দূরে পড়ে থাকা একটা টুল টেনে নিয়ে সেটার উপরে বসে পড়ে বললেন, এরকম বুকে ব্যথা কবে থেকে হয় আপনার? ছোট থেকেই। ডাক্তার দেখিয়েছি কয়েকবার, কিন্তু কিছু লাভ হয়নি। কয়েক সেকেন্ডের জন্য কিছু চিন্তায় ডুবে গেলেন মানুষটা। খানিক পরে মুখ তুলে বললেন, তোমার রোগটা আমি চিরতরে সারিয়ে দিতে পারি, কিন্তু তাতে একটা মুশকিল আছে। কীরকম মুশকিল? রোগ সারাতে যে পদ্ধতিটা আমি ব্যবহার করব সেটা বোঝার মতো অগ্রগতি এখনো হয়নি মেডিকেল সায়েন্সে। কথাটা যদি কারো কানে যায় তাহলে পুলিশ এসে আমাকে নিয়ে টানাটানি করবে। একটু ভেবে নিলাম আমি। লোকটা আমার রোগটা সারিয়ে দেবে বলছে, সেটা হলে মন্দ হয় না। আমি একা থাকি, হার্টের সমস্যাটা যখন তখন ফিরে এলে কোনোদিন ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে। কিন্তু যে পদ্ধতিটার কথা ভদ্রলোক বলছেন সেটা সম্ভবত পরীক্ষিত নয়। আমি একটু কিন্তু কিন্তু করতে তিনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আরে ঘাবড়াবার কিছু নেই, কাটা ছেঁড়া কিছুই করব না। যদি মনে হয় সেরকম দরকার তাহলে এসো না হয়। আপাতত চেয়ার ছেড়ে উঠে ঘরের ভিতরের দিকে মুখ ফিরিয়ে নিলেন তিনি।
আপাতত আমার কিছু কাজ আছে, তুমি এসো। সেদিন আর কথা না বাড়িয়ে উঠে পড়েছিলাম আমি। সেই ঠান্ডা ঘরে থাকতে ভালো লাগছিল না আমার। তবে সেখান থেকে চলে আসার পরে ডাক্তার মুনিয়র ব্যাপারে একটা আগ্রহ তৈরি হয়েছিল আমার। মাঝে মধ্যে সন্ধ্যের দিকটা ইচ্ছা করেই ছাদে গিয়ে দাঁড়াতাম। ডাক্তার মুনিয়র সঙ্গে দেখা হয়ে যেত। ভদ্রলোক এমনি এমনি ছাদে আসেন না, অন্তত গোটা 20 চারা গাছের টব লাগিয়েছেন তিনি ছাদে। সন্ধ্যায় এসে তাদের পরিচর্যা করে যান। যে কদিন ছাদে তাকে দেখেছি তাতে লক্ষ্য করেছি দিন দিন শরীরের অবস্থাটা আরো খারাপ হচ্ছে তার। কদিনে গলার আওয়াজ আরো ফ্যাসফ্যাসে, আরো সরু হয়ে পড়েছে। চলাফেরার মধ্যে কেমন নড়বড়ে ভাব, অথচ কথা বলে মনে হয় না এই শারীরিক অবনতির কোনো প্রভাব তার মনের মধ্যে পড়েছে বলে। একদিন ছাদে এসে দেখি ভদ্রলোক একটা টবে কিছু ছোট চারা গাছ লাগাচ্ছেন। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, নতুন গাছের চারা? মুনিও মাথা নাড়লেন। গাছ নয়, ওষুধ, ইজিপ্ট থেকে আনিয়েছি। এই গাছের কাণ্ড থেকে এক ধরনের হার্ব পাওয়া যায়। ও, তা কি হবে সে হার্ব দিয়ে? আমার গবেষণার কাজে লাগবে। আগের দিনের কৌতূহলটা আজ আর চেপে রাখলাম না আমি। গলা নামিয়ে জিজ্ঞেস করলাম, যাই বলুন, আপনার এই গবেষণার ব্যাপারটা কিন্তু কিছুতেই মাথায় ঢুকছে না আমার। ঢোকার কথাও নয়। এই গবেষণার পদ্ধতি বোঝার মতো ক্ষমতা পৃথিবীতে মাত্র 2 লোকের ছিল, একজন আমি আর একজন আমার বন্ধু নীরো। সে যেহেতু মৃত, তাই উনি মারা গেলেন কি করে? হার্টের ব্যামোয় ভুগে। শেষ মুহূর্তে আমি চেয়েছিলাম আমাদের তৈরি করা চিকিৎসা পদ্ধতি কাজে লাগিয়ে রোগটা সারানোর একটা চেষ্টা করতে, কিন্তু সে নিজে চায়নি। অগত্যা চাইনি কেন? আমার দিকে মুখ ফিরিয়ে একটু হাসলেন ডাক্তার মুনিও। হয়তো বাঁচার ইচ্ছা শেষ হয়ে গেছিল তার। আর আপনার? আমার কি? আপনি এমন করে ডাক্তারি ছেড়ে গুটিয়ে নিলেন কেন নিজেকে? কারোর সঙ্গে যোগাযোগ নেই, মেলামেশা নেই, একা একা এভাবে থাকেন। আপনারও খুব একটা ইচ্ছা আছে বলে তো আমার মনে হয় না। এ কি আপনার? সন্ধে ঘনিয়ে এসেছে এতক্ষণে, তাও ডাক্তার মুনিওর মুখটা হালকা চোখে পড়ছে আমার। একটা মিহি হলদে রং এসে লাগছে তার চোখে। চামড়ায় ঘন লাল কয়েকটা রেখা ফুটে উঠেছে। আঙুল তুলে সেটা দেখিয়ে বললাম, আপনার কি শরীর খারাপ লাগছে? মুখটা এমন। আচমকাই যেন বিদ্যুৎ ঝলক খেলে গেল ডাক্তার মুনিওর মুখে। পরে কথা হবে, দেরি হয়ে যাচ্ছে আমার। কথাটা বলেই দ্রুত ছাদের দরজার দিকে পা বাড়ালেন তিনি। আমি থতমত হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। 1 মিনিট পর মনটা একটু ধাতস্থ হতে খেয়াল করলাম ছাদে একটা উত্তপ্ত হাওয়া খেলা করে যাচ্ছে। এরপর প্রায় 1 মাস ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ হয়নি আমার। হয়েছিল অক্টোবর মাসের মাঝামাঝি একদিন রাতে। আজ এত বছর পরেও সেদিন রাতের কথা ভাবতে গিয়ে বুক কেঁপে ওঠে আমার। কেন যে সেদিন ডাক্তারের ডাকে সাড়া দিয়ে ছুটে গেছিলাম তার ঘরে।
মাঝরাতে ঘুমটা ভেঙে গেল একটা শব্দে। বিছানার উপরে উঠে বসতে মনে হলো শব্দটা আসছে উপরের তলা থেকে। মেঝের উপরে হাত দিয়ে জোরে জোরে বাড়ি মারছেন ডাক্তার মুনিও। সেই সঙ্গে তার মৃদু গলার আওয়াজও শুনতে পেলাম। তবে তিনি ঠিক কি বলছেন সেটা বুঝতে পারলাম না। মনে হলো হঠাৎ করেই কোনো বিপদে পড়েছেন তিনি। জামাটা গায়ে গলিয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠে এলাম। আসতেই একটা ব্যাপার খেয়াল করলাম। অন্যদিন ডাক্তারের ঘরের সামনে এলেই ঘরের ভিতরে পাম্পের যান্ত্রিক শব্দ কানে আসে। আজ কিন্তু সেটা আসছে না। চতুর্দিক আশ্চর্য রকম নিস্তব্ধ। সেই নিস্তব্ধতা ভেদ করে ডাক্তারের গোঙানির শব্দ ভেসে আসছে মাঝে মধ্যে। দরজা খোলাই ছিল। আমি দ্রুত ভিতরে ঢুকে গেলাম। ভিতরের ঘরে এসে পৌঁছাতেই একটা দৃশ্য দেখে বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। বাথরুমের ঠিক সামনেটায় বাথটবটা টেনে এনেছেন ডাক্তার মুনিও। তার ঠিক পাশেই এনে রেখেছেন রেফ্রিজারেটরটা। জমাট বাঁধা বরফ বালতি বালতি করে নিয়ে ক্রমাগত ছুঁড়ে ফেলছেন সেই বাথটাবের ভিতরে। এ কি করছেন? বরফ, অনেক অনেক বরফ লাগবে আমার, পারে এনে দিতে? ভয়ানক রকম কাঁপছে লোকটার গলা। তার বিধ্বস্ত প্রায় শুকিয়ে যাওয়া মুখ চোখ দেখে ভয় লাগলো আমার। হ্যাঁ, কিন্তু কি হবে? পাম্পটা খারাপ হয়ে গেছে, ঘরের টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এতক্ষণে খেয়াল করলাম ব্যাপারটা। ডাক্তার মুনিওর ঘরের ভিতরে তাপমাত্রা সারাক্ষণই 8 ডিগ্রির নিচে করা থাকে। এখন দেওয়ালে ঝোলানো ইন্ডিকেটর জানাচ্ছে সেটা 12তে পৌঁছেছে। কিন্তু এইটুকু তাপমাত্রার হেরফেরে এমন অবস্থা হচ্ছে কেন মানুষটার? সামনে কতগুলো ক্যাফেটেরিয়া আছে, সেখানে বরফ পাওয়া যেতে পারে, কিন্তু সেগুলো তো এতক্ষণে বন্ধ হয়ে গেছে। তোমার ফ্রিজে বরফ নেই? আছে অল্প, নিয়ে এসো। যেখান থেকে পারো, যত পারো বরফ নিয়ে এসো। আমার বিস্ময়টা বেড়েই চলেছে। লোকটার আচরণ দেখে মনে হচ্ছে যেন অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট শুরু হয়েছে তার। কিন্তু লাভ কি তাতে? তার চেয়ে বরং পাম্পটা সারাতে পারে এমন কাউকে ডেকে। না 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 না, আমার কাছে অত সময় নেই। আর মাত্র দেওয়াল ঘড়ির দিকে তাকালেন তিনি। আর সাড়ে 3টের মধ্যে সারানো যাবে না পাম্পটা। আরও সময় চাই, আরও বরফ চাই। কুইক কুইক, প্লিজ প্লিজ প্লিজ, বরফ নিয়ে এসো। এতক্ষণে ডাক্তার মুনিওকে ভয় লাগতে শুরু করেছে আমার। একটু একটু করে তার চামড়া যেন আলগা হয়ে যাচ্ছে। মুখের প্রতিটা ইঞ্চিতে বলিরেখার ঝাঁক ফুটে উঠেছে। ভেজা আঙুলের মতো কুঁচকে যাচ্ছে চামড়া। কাঁধ দুটো ঝুলে পড়ছে গলার দুপাশ থেকে। আমি আর কথা না বাড়িয়ে নিচে নেমে নিজের ফ্রিজ খুলে জমা বরফ বালতিতে নিয়ে উপরে চলে এলাম। ভিতরের ঘরে সেই বালতি নিয়ে ঢুকতেই আমার হাত থেকে সেটা প্রায় ছিনিয়ে নিয়ে বাথটবের উপরে খালি করে দিলেন তিনি। তারপর আমার পরোয়া না করেই সেই বরফের স্তূপের উপরে শরীর এলিয়ে দিলেন। গায়ে এখন জামা নেই তার। বুকের উপর পাঁজরের হাড় ঠেলে বেরিয়ে এসেছে। হাড়ের ফাঁকে ফাঁকে ঢুকে যাচ্ছে চামড়ার আস্তরণ। কি, আপনি তো হাইপারথার্মিয়া হয়ে মরবেন। পাম্প পাম্প। লোকটার মুখ থেকে বিড়বিড় করে কয়েকটা শব্দ বেরিয়ে এলো। তাড়াতাড়ি পাম্পটা সারানোর ব্যবস্থা করো, নাহলে
বরফের ভিতরে ডুব দিতেই ডাক্তার মুনিওর ফ্যাকাশে শরীরে রং ফিরে আসতে শুরু করেছে। অনেকগুলো চিন্তা মাথায় আসছিল আমার, কিন্তু এখন আর সেসব ভাবার সময় নেই। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে ক্রমাগত। এটুকু বুঝতে পেরেছি যে রোগটা ডাক্তার মুনিওর শরীরে বাসা বেঁধেছে, সেটাকে সারাতে পারেননি তিনি। তবে সেটাকে নিয়ন্ত্রণে রাখার একটা উপাদান হলো শীতলতা। দ্রুত পাম্পটা সারাতে না পারলে দরজা ভেজিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলাম। হেরেরোর একতলার ঘরে টোকা দিলাম জোর হাতে। মিস্টার হেরেরো, তাকে সব কথা খুলে বলতে তিনি কতটা বিশ্বাস করলেন জানি না, কিন্তু পাম্প সারানোর ব্যাপারটা বুঝে টেলিফোন করে একজন প্লামারকে খবর করলেন। তার আস্তে আস্তে ঘন্টা খানেক লাগলো। রাত তখন প্রায় 3টের কাছাকাছি। আমার মনের ভিতরে চাপা অস্বস্তি জমাট বাঁধতে শুরু করেছে। এ বাড়ির 4 তলার একটা বরফে ঢাকা বাথটবে শরীর ডুবিয়ে শুয়ে আছেন ডাক্তার মুনিও। এতক্ষণে নিশ্চয়ই আরও কিছুটা বরফ গলেছে। আমি তাড়া দিলাম। কতক্ষণ কেটেছে খেয়াল নেই আমার। এতক্ষণ উত্তেজনায় ঘড়ির দিকে তাকাতে ভুলে গেছি। একটা সময় পাম্পের ঘর থেকে বেরিয়ে এসে হেরেরো জানালেন পাম্প ঠিক হয়ে গেছে। দেওয়ালের ভিতরে গাঁথা বড় হ্যান্ডেলটা ঘোরাতেই ঘর ঘর আওয়াজ করে আবার চলতে লাগলো পাম্প। মনে হলো বাড়িটা অনেকক্ষণ পরে যেন নিঃশ্বাস নিতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে আমার চোখ চলে গেল ঘড়ির দিকে। আকাশে আলো ফুটতে শুরু করেছে এতক্ষণে। ভোর 4টে বাজে। আমি আর হেরেরো দুজন মিলে 4 তলার ডাক্তার মুনিওর ঘরের সামনে এসে দাঁড়ালাম। ঘরের ভিতর বাতাস আবার ঠান্ডা হতে শুরু করেছে। মৃদু শীতল হাওয়ার ঝাপটা এসে আছড়ে পড়ছে আমাদের মুখে। ঘড়ির কাঁটার টিক টিক আওয়াজ ছাড়া আর কোনো শব্দ আসছে না। ঘরের ভিতরে ঢুকতেই দেওয়ালে টেম্পারেচার ইন্ডিকেটরটা চোখে পড়ল। 25 থেকে 24-এ নামলো সেটা। ভিতরের ঘরে ঢুকতে যাচ্ছিলাম, হেরেরো বাধা দিলেন। ডান হাতের আঙুল তুলে বইয়ের র্যাকের একটা বিশেষ জায়গা নির্দেশ করলেন। আমি সেদিকে তাকিয়ে দেখলাম কাঁচের বোতল চাপা দেওয়া একটা ছেঁড়া কাগজ রাখা আছে সেখানে। এমনভাবে রাখা যাতে ঘরে কেউ ঢুকলেই আগে চোখে পড়ে কাগজটা। বোঝা যায় কাগজটা আমাদের উদ্দেশ্যেই রাখা। এগিয়ে গিয়ে সেটা হাতে তুলে নিলাম আমি। কাঁপা কাঁপা অস্পষ্ট হাতের লেখায় কিছু লেখা আছে তার উপরে। আলোয় ধরে সেটা পড়তে লাগলাম। ঘরের উষ্ণতা বেড়েই চলেছে। একটু পরেই আমি কলম ধরে রাখার ক্ষমতা হারাবো। তার আগেই লিখে শেষ করতে চাই এই চিঠিটা। চিঠিটা যেই পড়ুন না কেন, আপনার কাছে আমার করজোড়ে অনুরোধ, ভিতরের ঘরে বাথটবের মধ্যে একটা দেহ পড়ে আছে। আপনি যদি নিজের বাকি জীবনটা আতঙ্কে ও দুঃস্বপ্নের মধ্যে দিয়ে কাটাতে না চান, তবে ও দেহটা দেখার চেষ্টাও করবেন না। আজ থেকে 18 বছর আগে আমি ও আমার বন্ধু ডাক্তার নিরো মাইক্রোবায়োলজি নিয়ে এক বিশেষ গবেষণা শুরু করি। আমরা লক্ষ্য করেছিলাম কিছু বিশেষ জড়িবুটির নিয়মিত প্রভাবে এবং উপযুক্ত তাপমাত্রায়
মানুষের শরীরের মৃত কোষকে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা যায়। এ নিয়ে গবেষণা করে বেশ কিছু দূর এগিয়েছিলাম, কিন্তু ঠিক এই সময়ে ডাক্তার নিরো ভাইরাস ঘটিত একটি রোগে আক্রান্ত হন। তার শরীরে একটার পর একটা অংশ নষ্ট হয়ে যেতে থাকে। তার থেকে আমার শরীরেও সেই ভাইরাস এসে বাসা বাঁধে। আমরা বুঝতে পারি আমাদের দুজনেরই মৃত্যু আসন্ন। ডাক্তার নিরো সেটা মেনে নিলেও আমি মানতে চাই না। বেঁচে থাকার ভীষণ নেশা এসে ভর করে আমার ঘাড়ে। আমাদের গবেষণা তখনও সম্পূর্ণ হয়নি। তা আমি ঠিক করি সেই পদ্ধতিকেই কাজে লাগাবো আমার শরীরে। তারপর এই 18 বছরে আমার শরীরের সমস্ত অঙ্গ মরে পচে গেছে। এতদিন শীতল বাতাস ও কিছু বিশেষ দ্রবণের স্পর্শে তাদের ডিকম্পোজ হওয়া আটকে রেখেছিলাম কেবল। কিন্তু আজ আর সম্ভব নয়। আর কয়েক মিনিট পরেই আমার সমস্ত কোষ গলতে শুরু করবে। এতদিন জোর করে জাগিয়ে রাখার প্রতিশোধ নেবে তারা। আমার কথাগুলো যে মিথ্যে নয় তার প্রমাণ বাথটাবের মধ্যে পড়ে থাকা বিভৎস শরীরটা। আমি ডাক্তার এরিক মনিও। আজ থেকে 18 বছর আগে এক ঝড় জলের রাতে আমার ল্যাবরেটরির মেঝেতে শুয়ে মারা গেছিলাম। ধরুন আপনার প্রাক্তন প্রেমিকা একদিন কান্না ভেজা গলায় আপনাকে বলেছিল যে আপনাকে ছেড়ে সে বাঁচবে না, অথচ এখন ছেড়ে দিব্যি বেঁচে আছে। কি ভাবছেন সে মিথ্যে বলেছিল? গিয়ে দেখুন আজও সারা দিন এদিক ওদিক ঘোরাঘুরির পর রাতে বাড়ি ফিরে ফ্রিজের ভেতরে বসেই সে ডিনার সারে কিনা। শুনছিলেন H.P. লাভক্রাফটের কাহিনী কুল এর অবলম্বনে শীতল বাতাস। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।